আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ঝড়ের তাণ্ডবের মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। রিপিট, পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান। সর্বশেষ জানাবো মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি সহ ৩১ অভিবাসী গ্রেফতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা। জাপানের উত্তর পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর জেএমএ, খবর আল জাজিরার। জেএমএ জানিয়েছে শুক্রবার ১২ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার ১২.৪ মাইল গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ওই অঞ্চলে ৭.৫ মাত্রারও বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পরে এই ভূকম্পন আঘাত হানল। সোমবারের ভূমিকম্পের পর সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা বৃদ্ধির জন্য সতর্ক থাকতে বলেছে। জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯.১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসাবে পরিচিত। এতে ২২,০০০-এরও বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রের চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসে এই সংঘাতে প্রায় ২৫,০০০ সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে, এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক। গত মাসেই ২৫,০০০ সৈন্য মারা গেছে। এই অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলছি, এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না। রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে। একসময় কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায়। কারণ রাশিয়ার নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীর গতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ আলোচনার জন্য আলোচনায় বসতে চান না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট উভয় পক্ষের উপরই বিরক্ত। তিনি কেবল কথার কথা শুনতে চান না, চান বাস্তব পদক্ষেপ, চান যুদ্ধের শেষ। একই সময় ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এর আওতায় দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন। ঝড়ের তাণ্ডবের মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। ঝড় বায়রনের তাণ্ডবের মাঝেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকার মানবিক সংকট চরমে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশু। একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীতের মধ্যে ঝড় বায়রনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী। এর মধ্যেই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাঁবু। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গেছে শিশুসহ কয়েকজনের। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে।
জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 770টিরও বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে কবে কার্যকর হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্র ভাণ্ডার নিয়ে কিভাবে এগোবে সে বিষয়টি যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে জানিয়েছে সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান। সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারদের মধ্যে মধ্যস্থতা করবে ইরান। আগামী সপ্তাহে তেহরান এই দুদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী 16-17 ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফায় আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন বৈঠকের বিশেষ দিক হলো, এতে চীন ও রাশিয়ায় অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বোঝা যায় আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে দেখছে। প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন। মালয়েশিয়ায় 11 বাংলাদেশি সহ 31 অভিবাসী গ্রেফতার। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান অপস্কুটিপে 31 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে 3 জন নারীও রয়েছেন। বৃহস্পতিবার 11 ডিসেম্বর রাত 7:20 রাজধানী কুয়ালালামপুর মসজিদের জামেক LRT স্টেশন ও আশেপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। JIM কুয়ালালামপুরের পরিচালক মোহাম্মদ শৌপিওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের মোট 25 জন কর্মকর্তা অংশ নেন। তারা LRT স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন কোণে অবস্থানরত ব্যক্তিদের এলোমেলোভাবে তল্লাশি করেন। তিনি জানান, অভিযানে মোট 60 জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে 31 জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাগরিকত্ব অনুযায়ী তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশিরা, মোট 11 জন। এরপর রয়েছেন ভারত 8, পাকিস্তান 7, ইন্দোনেশিয়া 3 এবং সুদান ও ফিলিপাইনের 1 জন করে। পরিচালক জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 5 জনকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 এর সেকশন 15(1)(c) অনুযায়ী ওভাররেস্ট এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি সবাইকে সেকশন 6(1)(c) অনুযায়ী বৈধ পাস বা পারমিট না থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।